জনাব 11ই আগস্ট হামলার ভয়ে অনিকেত নিজের ভাই অঙ্কুশকে নিয়ে এই ঘরে বন্দী হয়ে যান এই গানটার সঙ্গে। কিন্তু এটা জানি না কি করে অজান্তে অঙ্কুশের হাতে এই গানটা চলে যায়, আর তারপর এরকম একজন ব্যক্তি যার মানসিক বয়স 2 বছরের হবে, যে একটা ফোনও ঠিক মতো ধরতে পারে না, এখন এরকম ব্যক্তি হাতে পিস্তল ধরে লক্ষ্য স্থির করে 3-3টে গুলি কি করে চালাতে পারে, ইওর অনার? শুট শুট! আপনার এই কেস কেডি সাহেব, এটা ধরে নিন যে ক্লোজড। আমার হিস্ট্রিটা জেনে আমার বায়োগ্রাফি লেখার আগেই আমি এখান থেকে পালিয়ে যাব। বাবু ভাইকে আমি আগেই বলেছিলাম, তোকে বোকা বানানো এতটাও সহজ নয়, আমার মিথ্যেটা ধরা পড়ে যাবে। বাবু ভাই? উনি আমাকে এখানে পাঠিয়েছেন যাতে এটা আমরা জানতে পারি যে তুই আমাদের উপরে সন্দেহ করছিস কিনা, আর যদি করে থাকিস তাহলে মিস্টার পাঠক নিজের মাথা থেকে এসব বার করে দে, না হলে পরের বার আমার মুখ নয় আমার বন্দুক কথা বলবে। ঢুকেছে কথাটা মাথায়? ওকে। বিচিত্র জীব একটা, না তো বাংলা বলতে পারে, না তো বন্দুকটার তাক করার আগে ওটাকে লোড করে। কি অবস্থা এই ভারতবাসীর! হ্যাঁ, দেখতে তো অনেকটা এরকমই ছিল। কিন্তু মার্ডার এ করেনি, অনিকেত মেয়েরাকে ওর ভাই খুন করেছে। আরে তুমি কি করে জানবে পাঠকবাবু লকআপে এত ভায়োলেন্ট হয়ে যায় যে মনে হচ্ছে ওকে এবার মেন্টাল হসপিটাল পাঠাতেই হবে? কথাটা বোঝার চেষ্টা কর রাথোর। অঙ্কুশের মানসিক পরিস্থিতিটা বোঝ। একই তো ওর মানসিক বয়সটা হলো 2 বছরের বাচ্চার মতো, তার উপর বাবার মতো ওর দাদা অনিকেতকে হত্যা করা হয়, তার উপর তোমরা ওকে ওই অন্ধকারে বন্ধ করে রেখেছো। তোমার সঙ্গে যদি এটা হতো তো তাহলে কি প্রভাব পড়তো তোমার উপর? এখন এই যে যা কিছু হচ্ছে ওর সঙ্গে, তার প্রভাব ওর মনের উপর পড়ুক, তার আগে আমি ওকে এই সমস্ত কিছু থেকে বের করে আনতে চাই। ভুলে যাও পাঠকবাবু। স্যার আপনি তো জানেন অনিকেত স্যার যে পরের ফিল্মটা বানাতে যাচ্ছিলেন সেটা বাবু ভাইকে নিয়ে, আর বাবু ভাইকে এই ফিল্মে খুব বাজে মানুষ হিসেবে দেখানো হয়েছিল। এই জন্য বাবু ভাইয়ের ওখান থেকে রোজই হুমকি আসছিল যে অনিকেত স্যার এই ফিল্মটাকে যেন বন্ধ করে দেয়। কান খুলে শুন, শেষবার বলছি, এই ফিল্মটা বন্ধ কর। দেখ, আমিও শেষবার বলছি, আমি একজন ডাইরেক্টর, আর আমি কোনো বাবু ভাইয়ের কথায় ফিল্ম বন্ধ করব না। শুনেছিস তুই? আরে তোর মাথাটা খারাপ হয়েছে নাকি? বাবু ভাইয়ের না শোনার অভ্যেস নেই। আর আমারও হ্যাঁ বলার অভ্যেস নেই। শুনেছিস? আমারও হ্যাঁ বলার অভ্যেস নেই। তো তাহলে কি এটা সম্ভবপর যে অনিকেতকে এই বাবু ভাই খুন করিয়েছে? হতে পারে স্যার, কিন্তু এই জন্যে তো ওনার লোককে প্যানিক রুমের ভিতরে ঢুকতে হতো, আর এখন এই কথাটা তো অঙ্কুশই বলতে পারে। যদি ও বলতে পারতো তাহলে পুরো পুরো কেসটাই সলভ হয়ে যেত স্যার। অঙ্কুশ, সেদিন রাতে ওই ঘরে কোনো তৃতীয় ব্যক্তি এসেছিলেন? লম্বা চুলওয়ালা কোনো মহিলা? চুল 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 হ্যাঁ, চুল, লম্বা চুলওয়ালা। চুল চুল চুল। আপনি পাগল হয়ে গেছেন নাকি? আমি বললাম তো আমি চোর নই।
আমি কেডি স্যারের অ্যাসিস্ট্যান্ট, এখানে চেক করতে এসেছিলাম। বলছি তো আমি তুমি চোর যদি নই। কেডি স্যারের অ্যাসিস্ট্যান্ট হও তাহলে এভাবে চোরের মতো ঢুকছিলে কেন? আমি বললাম তো আমি চোর নই, আমার মুখ দেখে চোর মনে হয়? এক চোর মারবো ঘুরিয়ে। আমি তো এই দেখ এই আয়না দেখছিস, আমি এটাই দেখতে এসেছিলাম। ওই রাতে কোনো লোক নিশ্চয়ই এখান দিয়ে এসেছিল, আর তুমি ভাবলে আমি নাকি চোর। ওই চোরটাই তো অ্যালার্ম ট্র্যাকার করেছিল। হ্যালো, ও চোর ছিল না, নিশ্চয়ই অন্য কেউ ছিল। হ্যাঁ হ্যাঁ, মানে আরে মানেটা খুবই সহজ, তুই দেখ বোঝ। আমি কেডি স্যারের সাথে কাজ করি তাই আমি জানি। দেখ, ও যদি চোর হতো, ও এখানে আসলো, মাস্ট এখানে আসলো আর ওয়াক করলো, এখানে কাঁচ ভাঙলো, অ্যালার্ম ট্রিগার হলো, আর তারপর পা টিপে টিপে ওই দেখ, এই দেখ এই দেখ এই দেখ এই দেখ, দেখতে পাচ্ছিস তুই? দেখ 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 দেখ। হ্যাঁ, কিন্তু এই জুতোর দাগগুলো এমন যে মনে হচ্ছে ও হেঁটে গেছে। দৌড়ে গেলে তো আরো দূরে দূরে পায়ের ছাপগুলো পড়তো না? আরে তাই তো, সলিড রে তুই, সলিড একদম। তোর আর আমার চিন্তা কত মেলে, একদম সেম টু সেম। এরকম টিউনিং সবসময় চোর আর পুলিশে থাকে। তুই কি চোর নাকি পুলিশ? আরে আমি কিন্তু চোর নই। আমি দেখ, লয়ার। উকিল তুই, উকিল আমাদের কেডি বসের মতো। ক্যা বাত, তুই উকিল? এই উকিল। আচ্ছা উকিল, আমাকে বল, আমার একটা সলিড ডাউট আছে। আমি এটা বুঝতে পারলাম না, ওই লোকটা কত কষ্ট করলো, এখানে আসলো, কাঁচ ভাঙলো, কিন্তু ভেতরে তো ফিরেই গেল না। ভেতরে কেন গেল না? কেননা ওর ধরা পড়ার ভয় ছিল না। ও জানতো যে সিকিউরিটি গার্ড অজ্ঞান হয়ে পড়ে আছে, আচ্ছা 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 আচ্ছা। কিন্তু ও বাড়িতে আবার ঢুকেছিল। কেননা ওর জুতোর মাটি অঙ্কুশের টেডি বিয়ারে লেগেছিল, যেটা প্যানিক রুমে পাওয়া গিয়েছিল। আমার না ইন্টেলিজেন্স আমাকে একদম ভেতর থেকে বলছে যে আমাদের না ভেতরে কি চেক করা উচিত, ওই প্যানিক রুমটাতে। চল উকিল, চল চল। প্যানিক রুমটা কোথায় রে বাবা? এ উকিল, আমার মনে হয় প্যানিক রুমটা ওইদিকে। আয়, চলে আয়। দাঁড়া, কেডি পাঠকের বাড়ি নাকি যেখানে এভাবে ঘুরছো তোমরা? ক্রাইম হয়েছে এখানে, ভিতরে কি করে এলে তোমরা? হ্যাঁ কর বলে। আচ্ছা, ওই নকল জার্নালিস্টটা ধরা পড়েছে? আসছি আমি। তোমরা দুজন যদি এর ভিতরে গেছো তাহলে ভিতরে করে দেবো। হ্যাঁ স্যার। আরে চল 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 চল। দেখ, তুই ভিতরে যাবি না, তোকে বলে কি দিলাম। করছিস? কি ভিতরে যাবো করছিস? না আমরা, কি হয়েছে? ইন্সপেক্টর মানা করেছে না। এক কাজ কর, তুই এখানেই বসে অপেক্ষা কর, আমাকে তো অঙ্কুশকে বাঁচাতেই হবে। আমি যাচ্ছি। ইউ কামিং? নো কামিং? বাই বাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, মাস্ট বাই। তুই ভিতরে কি করে গেলি? আরে, বাইরে বেরো। আরে, আস্তে, বলেছিল আস্তে। না ইন্সপেক্টর আরে, তুই রাঠোর, ভিতরে আয় না। বাইরে বেরো আগে। আর একটা ফ্রিজ আমি রয়েছে। বললাম না বাইরে বেরো আগে। ঠান্ডা খাবি? আমি তো খাবই। তুই কোথায় যাচ্ছিস? আরে দেখ, আমার কোনো জল অন্যভাবে তেষ্টা আমরা পেয়েছে, তুই শান্ত হন, আমাকে জল আমি- তো খেতে দে। দেখ, আমাকে কিন্তু অন্য কোনো রাস্তা দেখতে বাধ্য করিস না। তুই এটা কি করছিস? বন্ধ কর ফ্রিজ আর বাইরে চল। আরে দাঁড়া না, বন্ধ কি? ফ্রিজ তো এমনিতেই বন্ধ। ফ্রিজ চালু নেই, সব গরম হয়ে আছে। এত বড় প্যানিক রুমে গরম আর বেকার ফ্রিজ? আমি বুঝতে পারছি না। আরে মেকানিক ডাকেনি হয়তো। এ তুই কি করছিস? হ্যালো, আরে তুই কি করছিস বাবা? তুই চুপ কর, আরে আমার কি? আমাকে আমার কাজ করতে দে। আমি ওটাই ভাবছিলাম, আমার তো চিন্তা একদম সলিড মেলে। কি টাইম পাস করছিস? এটা কি? এটা চুল কোনো মহিলার। সে তো আমিও দেখতে পাচ্ছি, তুই তো মেয়ে, তোরই হবে। আবার কি? ডোন্ট বি সিলি। আমি এই ঘরে প্রথমবার এলাম। আরে এ দেখ, সিলিবিলি বলবি না একদম আমাকে। চুল পাওয়া গেছে মানে? অঙ্কুশ ঠিক বলছিল, এখানে মহিলাও ছিল, সেই অনিকেতকে মেরে থাকবে। কি বলছিস তুই? কি বলছিস? এখানে মেয়ে? এ দেখ, মশাও এখানে আসতে পারে না। এটা সলিড রুম, একদম বন্ধ রুম। চুপ করো তুমি, একদম চুপ করো। আমি কেন চুপ করবো রে? আরে তুই শান্ত হ, তুই তো বেশি। আরে আমাকে আমি আরো প্রমাণ খুঁজছি, কিছু না কিছু নিশ্চয়ই পাওয়া যাবে। এই দেখ, এখানে মশাও আসতে পারবে না। তো একটা গোটা মহিলা কোথা থেকে আসবে? হ্যাঁ, এখানে লক আছে, সলিড লক লাগানো আছে। বুঝতে পারছিস আমার কথা তুই? আই সাবাস, কি সলিড লক পাইরি, সলিড লক। এই দেখ, দেখ না, দরজা কিরকম ফাস্ট বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে বাবুর জন্য কাজ করতিস তুই? অনিকেতকেও হুমকি দিতিস তুই? হ্যাঁ, কিন্তু আমি অনিকেতকে মারিনি।
জানি না অনিকেত কে মেরেছে, কিন্তু ওই রাতে আমি ওখানেই ছিলাম। যদি আপনি বলেন তো আমি আপনাকে সব সত্যি কথা বলতে পারি। আরে মিথ্যে তো তুই ইন্সপেক্টর রাঠোরকে এমনিও বলতে পারবি না, সত্যি করে বল। ওই রাতে আমি বাংলোর ভিতরে কাউকে যেতে দেখেছিলাম। কাকে? তোর কাছে হবে না লক নাম্বার কোড, তো ভেঙে ফেল। আমি জানি না, তুমি জানো? তোর কাছে আছে? নেই না তো আমার কাছে কোত্থেকে আসবে? আমি তোর কথা শুনে আসলাম। Idiot! এই এটা তুই আমাকে কি করলি? আরে আমাকে ইডিয়েট বিডিয়েট বলবি না, আমার কোনো দোষ নেই। হয়ে গেছে বন্ধ। হেল্প! বাঁচাও! আরে, আরে, কি কেউ করছিস দরজা তুই? খোলো! হ্যাঁ ঠিক আছে, কি করছিস তুই? চিল্লাচ্ছিস কেন তুই? হ্যাঁ কি করে শান্ত থাকবো? আর চেঁচাবো না কেন? বাসন ধুবো? হ্যাঁ বাজাও বাজাও, আমার কেউ নেই দরজা খোলার জন্য, আর আমার বন্ধ ঘরে দম বন্ধ হয়ে আসে। আরে, আমার আরে, ক্লস্ট্রোফোবিয়া আরে, ওই- আছে। ক্লক 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 ওসব জিনিস আমি কি করবো? হ্যাঁ কেন চিল্লাচ্ছিস? আমি বলছি না ওসব ক্লস্পো ফসপো আমার সামনে করবি না। আমি জানি না ক্লস্পো মানে কি। কিছু করো। আমি 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 কিছু করছি, আমি 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 কিছু করছি। আমি ফোন করছি। আমার কাছে আছে না কেরি বস? হ্যালো কেরি বস, কেমন আছেন কেরি বস? মাস্ট তাড়াতাড়ি করো। দাঁড়া। কেরি বস কি হয়েছে কি, আমরা এখানে এসেছি, এখানে সলিড মাস্ট প্যারিকুম বানিয়েছি। এখানে আমরা এখানে এসেছি, এখানে পুরো সলিড মাস্ট আছি আমরা। তো কি হয়েছে কি কেরি বস, যে আমরা ভেতরে আসলাম আর এখন বাইরে যেতে হবে, কিন্তু বাইরে যেতে পাচ্ছি না এখন, কারণ ওখানে লক হয়ে গেছে কেরি বস। তো এই যে এই মেয়েটা আছে না, এক মিনিট, নাম কি তো? শোনায় না। হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটা যাকে আপনি পাঠিয়েছেন, শোনায় না। এই মেয়েটার তো প্যানিক রুমে প্যানিক অ্যাটাক হয়। তো আমার তো পুরো ওয়াট লেগে গেছে। তাড়াতাড়ি করো। কেডি বস, আমাদের হেল্প করো না কেডি বস। কি করবো এখন? আমি মরে যাব তোমার জন্য। আই হেট ইউ। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, একদম পড়বি না, একদম পড়বি না। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে কেমন লাগছে তোর এখন? হাওয়া পাচ্ছিস? হাওয়া আসছে। আরে তুই ওঠ 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 ওঠ, আমি কেস খাবো পুরো, তুই ওঠ না। আর যদি আমি মরে যেতাম তো সব দোষ তোমার হতো। আমার দোষ? আমার দোষ? তোর কি মনে হয় আমি ভেতর থেকে জেনে শুনে দরজা বন্ধ করেছিলাম নাকি? দেখ আমি কিন্তু জাতা লোক নই, খুব রেসপেক্টেড লোক আমি। বহুত বাজে লোক তুমি, দেখেই মনে হয় একটা ফ্রড। আমি ফ্লড টাইপ? রকবাজ বলে মনে হয়। আমি রকবাজ? দেখ আমি খুব রেসপেক্টেড লোক, আমার সাথে কি পাঙ্গা নিতে বলে রেসপেক্টের দিচ্ছি। কথা বলছো? রোড সাইড রোমিও মনে হয় একদম। আরে তুই হবে রোড সাইড রোমিও? আবে যা, এক ঘুরিয়ে দেবো না, পুরো মুখ হ্যাঁ, ভেঙে দাও মার, তোর। মেরে দেখা। এই যা, কি যা। ধরনের লোক তুই যে মেয়েদের উপর হাত তুলিস? আরে হ্যাঁ? এবার রাগ উঠছে আমার, বসও কিছু কি করছে ধরনের না। ঠিক আছে ঠিক আছে, ব্যাস হয়েছে তোমাদের দুজনের এটা। এইসব আরে বস আপনি দেখো, এবার নিজেদের মধ্যে ঝগড়া করে এই কেসটা সমাধান করবে তোমরা দুজন। ওই চুল কোথায় যেটা তুমি খুঁজে এনেছিলে? না আমাকে দিও না, তোমার কাছে রাখো আর এটা ফরেনসিক টেস্ট করাও। স্যার, আপনি আমাকে কাজ দিচ্ছেন, সো এই কেসে আমি আপনাকে সাহায্য করছি। এই কেসে? শুধুমাত্র এই কেসে, কেননা তোমার স্টুডেন্ট এখানে অভিযুক্ত। বস কি বললো? শুধু এই কেসে? শ্রমণ, যাও তুমি যাও, শোনায় না। থ্যাংক ইউ স্যার। যা বস, এই মেয়েটা না এক নম্বরের। শুধরে যা তুই, শুধরে যা, নয়তো মার খাবি কোনো একদিন। আর মেয়েদের হাত থেকে যদি মার খাস না তাহলে সেটা ভালো লাগবে না, বুঝতে পারলি? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি আমায়? যা কাজ কর গিয়ে। হ্যাঁ আমি যাচ্ছি। মিস্টার পাঠক, প্লিজ প্রসিড। ধন্যবাদ ইওর অনার। হ্যাঁ তো বোবো সাহেব, দয়া করে আদালতকে আপনি বাস্তবটা বলে ফেলুন, আপনি ঠিক কে, কারণ আপনি কোনো সাংবাদিক তো নন। আগে আগে আমি একজন শুটার, আর বাবু ভাইয়ের জন্য কাজ করি। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। বাবু ভাই নারায়ণ, আগে ওই গ্যাংস্টার। হ্যাঁ, গত কয়েক মাস ধরে আমি বাবু ভাইয়ের কথায় ডাইরেক্টর অনিকেত মেহরাকে হুমকি দিচ্ছিলাম। হুমকি তো আপনি দিয়েই যাচ্ছিলেন, আর ওই হত্যার দিন রাতে আপনি ওর বাংলোর বাইরে উপস্থিত ছিলেন। আগে আমি ভিতরে যাইনি। না দেখুন, ওনার দেওয়ালের কাছে ভেতরে জানালার পাশে 11 নম্বর জুতোর ছাপ পাওয়া গিয়েছে। আপনার পায়ের মাপ কত? 11 নম্বর। এটার অর্থ হলো এই যে এটার কোনো অর্থই হয় না। পাঠক সাহেব, 11 নম্বরের জুতো তো আমার শ্বশুর মশাইও পড়ে, আর এই শহরে থাকা অনেক লোকই। হ্যাঁ, কিন্তু ওই সমস্ত মানুষজন, বিশেষ করে আপনার শ্বশুর, হত্যার দিন রাত্রিবেলা অনিকেতের বাড়ি তো যাননি নিশ্চয়ই। আমি দিব্যি খেয়ে বলছি স্যার, ওই ছাপগুলো আমার নয়, ওগুলো অন্য কারোর হবে যে ওই সময় ওখানে ছিল। আর আমি জানি ওই লোকটা কে।
কারণ আমি নিজের চোখে ওই রাতে দুজন লোককে ওই বাংলোর ভিতরে যেতে দেখেছি স্যার। কাকে দেখেছিলে ভাই? হ্যাঁ বাবু ভাই, কি করব? আরে সারা রাতের বাংলোর বাইরে চৌকিদারি করা কোনো মানেই হয় না। আরে আপনি একবার হ্যাঁ বললে আমি ওর বাংলোর ভিতরে ঢুকে ওর কানের গোড়ায় বন্দুকটা এমনভাবে রাখবো যে ও অ্যাকশন বলার আগেই প্যাক আপ বলে দেবে। ঠিক আছে বাবু ভাই। এই ম্যানেজারটা আবার কেন এলো? কে ওখানে? আরে কে ওখানে? ওই যে ওই লোকটা, ম্যানেজার। আমি ওখান থেকে বেরিয়ে গেছিলাম, তারপর ওই ভিতরে ঢুকেছিল স্যার। ও কি সত্যি কথা বলছে নাকি? আপনি সেদিন বাংলো থেকে বেরিয়ে আবার ফিরে এসেছিলেন? হ্যাঁ স্যার, কিন্তু এই কথাটা তো ধর্মপাল জানতো না, কারণ ও ঘুমাচ্ছিল। না মানে আপনার ফিরে আসার কারণ আর এই কথাটা আদালতের কাছে লুকোনোর কারণ কি বলুন? স্যার আমি ফোন, স্যার এই কথাটা তো আপনার অদ্ভুত মনে হবে, কিন্তু ওই রাতে আমি অনিকেত স্যারকে মারার জন্য নয়, বরং ওনাকে বাঁচানোর জন্য গিয়েছিলাম। আমি জানি স্যার আপনি আমার কথা বিশ্বাস করবেন না। আপনার এই কথাটাকে বিশ্বাস করা বেশ কঠিন গগনবাবু, কেননা ওই সুরক্ষা কক্ষের দরজাটা খোলার ওই কোডটা অনিকেত ছাড়া শুধুমাত্র আপনার কাছে ছিল। কিন্তু উনি দরজা খোলেননি কেডি সাহেব, এই প্রমাণ আমি আগেই দিয়েছি ইওর অনার। স্যার আপনি আমার কথা শুনুন, আমি আপনাকে পুরো ঘটনাটা বলছি। ওই দিন ওখান থেকে বেরিয়ে আসার পর সারা রাত অনবরত আমাকে ঝর্ণা দেবী ফোন করেন। অভিনেত্রী ঝর্ণা? হ্যাঁ। কেন কেন করছিলেন আপনাকে অনবরত ফোন? এটা অ্যাকচুয়ালি অনিকেত স্যার ওনার ফিল্মের হিরোইনের জন্য ঝর্ণা দেবীকে প্রমিস করেছিলেন, কিন্তু স্যার লাস্ট মোমেন্টে অনিকেত স্যার নিজের মত বদলান আর মীরা দেবীকে নিজের ফিল্মে নিয়ে নেন। তো ঝর্ণা দেবী দুঃখ পেয়েছিলেন এই বিষয়টাতে? ওনার মুখ থেকে তো আগুন ঝরছিল। ওই অনিকেতের এত বড় সাহস, ও আমাকে রিপ্লেস করে দিল, তাও ওই ওর গার্লফ্রেন্ডের জন্য। যদিও আমার রোলটা মীরাকে দিয়ে দেয় না, আমি বলে দিচ্ছি আমি ওকে মেরে ফেলবো। কুল ডাউন ঝর্ণা ম্যাম, দেখুন আর কিচ্ছু করার নেই। অনেক কিছু হতে পারে, ওকে অ্যাজ আ ডিরেক্টর আমি ব্রেক দিয়েছিলাম, আর এখন যখন আমার সময় খারাপ ও আমার সাথে, ছাড়বো না আমি ওকে। আর ও জানেও না আমি ওকে কি করতে পারি। দেখুন ঝর্ণা ম্যাম, আপনার যা কিছু করার আপনি করুন, আর এমনিতে অনিকেত স্যার আমার কোন কথাটা শোনেন। আপনাদের দুজনের মধ্যে যা ইকুয়েশন থাক সেটা আপনারা বুঝুন। ঠিক আছে, তো আমি এখনই এই মুহূর্তে গিয়ে ওর সাথে দেখা করছি। আরে এখনই এত রাতে? আমার ঘুম নষ্ট করে ও শান্তিতে ঘুমাতে পারে না, আজ একটা হেস্তনস্ত করেই ছাড়বো। ঝর্ণা, আমার তো দম বেরিয়ে গিয়েছিল। আমার তো মনে হয়েছিল কে জানি এই পাগল মহিলা বসের বাড়িতে গিয়ে কি সিন ক্রিয়েট করবে। তখনই আমি অনিকেত স্যারকে ফোন করি ওনাকে ইনফর্ম করার জন্য, কিন্তু অনিকেত স্যার ফোনই তোলেননি। ব্যাস এই জন্য আমি আবার ওনার বাড়িতে ফিরে যাই। স্যার, আরে গগন, তুমি হঠাৎ কি করে? কি হয়েছে? স্যার আমি আপনাকে ওয়ার্ন করতে এসেছি, ওই ঝর্ণা আপনার সঙ্গে ঝগড়া করতে আসছে। ঝর্ণা আমার সঙ্গে ঝগড়া করবে? কিন্তু কেন? সেই একই কথা যে ফিল্মে ওকে হিরোইন করো। স্যার আমি তো আপনাকে বলছি ওকে আপনি ঘরে ঢুকতেই দেবেন না, না হলে অযথা ও সিন ক্রিয়েট করবে। শোনো আমার কথা, ঝর্ণা আসছুকে আসতে দাও। ও আমার ফিল্মে হিরোইনের রোল চাইছে, তো পেয়ে যাবে, কি প্রবলেম? কিন্তু স্যার ওই মীরা? কে মীরা? দেখো, তুমি যাও, সকালে শুটিং আছে, অনেক কাজ আছে, গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। আর ঝর্ণার ব্যাপারটা আমি দেখে নেব, ঠিক আছে? যাও। আর আমি চুপচাপ ওখান থেকে চলে আসি। পরের দিন সকালে যখন ওখানে আমি যাই, তখন প্যানিক রুমে অনিকেত স্যারের লাশটাকে দেখতে পাই। মানে ঝর্ণা ওই রাত্রে অনিকেতের সঙ্গে দেখা করতে যান, তো এই কথাটা আপনি এতদিন ধরে লুকিয়ে কেন রাখলেন? আর এখন কেন এটা বলছেন যখন আপনার এই মিথ্যাটা ধরা পড়ে গিয়েছে তখন? স্যার একটা সত্যি বলবো? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি সত্যিটা বলে ফেলুন। আর তাছাড়াও আদালতে সত্যি কথাই বলতে হয় আমার ভাই। স্যার আমি অনিকেত স্যার লাশের পাশে
অঙ্কুশকে হাতে আমি বন্দুক নিয়ে যখন দেখি তখন আমি লোভে পড়ে যাই। আমি জানতাম যে অনিকেত স্যারের পরে অঙ্কুশই ওনার একমাত্র উত্তরাধিকারী, আর যদি ওরও জেল হয়ে যায় তো অনিকেত স্যারের কোটি টাকার সম্পত্তি আর ইনভেস্টমেন্ট সব আমার হয়ে যাবে, কারণ অঙ্কুশের পরে ওনার সব থেকে ক্লোজ আমিই ছিলাম। লোভ খুবই খারাপ জিনিস আমার বন্ধু। তো এই হলো কারণ আপনি কি যেন নাম ওই অভিনেত্রীর, ঝর্ণাকে সন্দেহের তালিকা থেকে দূরে সরিয়ে রাখলে যাতে সন্দেহের তালিকায় আমাদের এই বাচ্চাটা অঙ্কুশ চলে আসে আর ও শাস্তি পেয়ে যায়, ওর শাস্তি হয়ে যাক আর ও ভেতরে চলে যাক, আর এই যে কোটি টাকার সম্পত্তি অনিকেত বানিয়েছে সেটা আপনাদের হয়ে যায়। আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি লোভে পড়ে গিয়েছিলাম স্যার। ব্যাপারটা এরকম নয় তো যে আপনি এই সময় কোর্টকে গুলিয়ে দিচ্ছেন। জনাব, যতক্ষণ না মিস ঝর্ণা এই কথা স্বীকার না করছে এনার সাক্ষী ভিত্তিহীন। রিয়নার উনি যখন ওনার বক্তব্যটা এইভাবে রাখলেন তাহলে আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে ঝর্ণা দেবীও তার ভুলটা স্বীকার করবেন। ঝর্ণা দেবী, এখনো তো আমি কোনো প্রশ্নই আপনাকে করলাম না, আর আপনি এই নিন চোখের জল মুছে নিন। আপনি কিছু বলার মতন অবস্থায় রয়েছেন? কিছু বলতে চাইবেন আপনি? আমি অনিকেতকে মারিনি, আমি মারিনি অনিকেতকে। না, মারেননি। আমার বক্তব্য হলো এই যে এইমাত্র আদালতে যে বয়ানটা দেওয়া হলো যে আপনি ওখানে মধ্যরাতে গিয়েছিলেন অনিকেতের সঙ্গে দেখা করতে। আগে হ্যাঁ, গগন যা যা বলেছে সবই সত্যি। আমি ওই রাতে খুব রেগেছিলাম আর আমি ওর বাড়িতেও গিয়েছিলাম। ওয়াচম্যান দরজা খোলো। অনিকেত বাইরে বেরো, কতক্ষণ আমার থেকে পালিয়ে বাঁচবে? আমি কি জানি না যে মীরা তোমার সাথে কি করেছে? এটাই তোমার শাস্তি। আরো বিশ্বাস করো ওকে, শুনেছো তুমি? এটাই তোমার শাস্তি। আমি ভাবলাম গগন অনিকেতকে আগেই সাবধান করে দিয়েছিল, তাই জন্য ও বাড়ি থেকে অন্য কোথাও চলে গিয়েছিল। তো আপনি এটাই বলতে চাইছেন শ্রীমতীজি যে খুনের দিন রাতে আপনি অনিকেতের সঙ্গে দেখা করেননি? আগে না, আমার তো মনে হচ্ছিল ও বাড়িতে কোথাও ছিল না। কারণ সেই দিন রাতে আপনার হাঁক ডাকের থেকে বহু দূরে নিজের সুরক্ষা ঘরে ছিলেন। ওই প্যানিক রুমটা, আমি জানতাম না যে ওখানে অনিকেত আর অঙ্কুশ আছে। তো জনাব, পরিষ্কারভাবে এটা প্রুভ হয়ে যাচ্ছে যে এনার অনিকেতের ওপর গুলি চালানোর প্রশ্নই ওঠে না। আগে আমি ওটাই বলছি যে আমি ওই প্যানিক রুমে যাইনি। এই কথাটা বলার মানে হলো যে আপনার এটা বক্তব্য হলো যে আপনি ওই সুরক্ষা কক্ষে জানিনি ভেতরে, নাকি গিয়েছিলেন? যাইনি আমি। জাননি? না। যদি আপনি নাই গিয়ে থাকেন তো ইওর অনার, এই যে কোনো মহিলার চুল এটা যেটা ওই সুরক্ষা কক্ষের ভেতরে যেটা আমরা পেয়েছি একটা প্রমাণ স্বরূপ, সেটা আদালতে প্রস্তুত যেটা করা হয়েছে, সেই চুলটা আপনার ওই সুরক্ষা কক্ষের ভিতরে পৌঁছলো কিভাবে যেখানে আপনি ওই সুরক্ষা কক্ষে পৌঁছননি? আমার চুল? না, অসম্ভব। না না, এটা আপনারই চুল দেখুন। আর এরকমই লম্বা লম্বা চুলের স্বপ্ন দেখে থাকে অঙ্কুশ ওর দাদার মৃত্যুর পর। মিস্টার পাঠক, কি প্রমাণ আছে যে এই চুলটা ওনারই? কেননা জনাব, ফরেনসিক রিপোর্ট এখনো পর্যন্ত আসেইনি। রিজভি বাবু এই আসছেই কিছুক্ষণের মধ্যে। দেখুন, আসিতেছে আর এসে গেছের মধ্যে একটু ফারাক আছে। আপনি আপনার পুরনো সেই খেলাটাই খেলছেন যে একটা সত্যিকে বার করার জন্য 4-6টা মিথ্যে বলে দাও, তাই তো কেডি সাহেব? এসে গেছে। হ্যাঁ, তো ঝর্ণা দেবী এবার দেখুন এই ফরেনসিক রিপোর্টটা চলে এসেছে যেটা বলতে চলেছে যে এই চুলটা আপনারই, আর এই চুলটা সুরক্ষা কক্ষের ভিতরে পাওয়া গিয়েছে, যার মানে এটা দাঁড়ায় যে আপনি সুরক্ষা কক্ষের ভিতরে গিয়েছিলেন কি জাননি? আমি যাইনি। আমি কতবার বলবো এই চুল? দেখুন, আপনি গিয়েছিলেন, এই কারণেই তো এই চুলটা ওখানে। এই ফরেনসিক রিপোর্ট বলছে যে এই চুল মিস ঝর্ণার মোটেও না। আর এই চুল অন্য অভিনেত্রী মীরার।
Order, order. Silence, please. হ্যাঁ আমি জানতাম মীরা ওই মেরে থাকবে অনিকেতকে। আচ্ছা, এটা জানতেন আপনি? মিস্টার পাঠক, আপনারা কখনো এটা জানতে চেষ্টা করেছেন যে গত কয়েকদিন ধরে অনিকেত কেন আত্মহত্যা করতে চাইছিল, কেন নিজের জীবনে অদৃশ্য ছিল, আর কেন একটা সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছিল? এর উত্তর আমার কাছে আছে। সেটা শুধু ওই ডাইনি মীরার জন্য। অনিকেত মীরার প্রেমে এতটা পাগল ছিল যে ও আমাকে ফিল্ম থেকে বার করে মীরাকে হিরোইন বানিয়েছিল। আর ও এটা জানতো না যে ও ওকে ধোকা দিচ্ছে, ওর অ্যাফেয়ার অন্য কারোর সঙ্গে ছিল, ও শুধু ওকে ব্যবহার করছিল। আর এটা জানার পর অনিকেত নিজের প্রাণ দিতে চাইছিল। গল্পটা তো আমি আপনার বুঝতে পেরে গিয়েছি, কিন্তু এইটা আমি বুঝতে পারছি না মীরার কাছে কি উদ্দেশ্য থাকতে পারে অনিকেতকে মারার। কেননা ধোকা তো মীরা অনিকেতকে দিচ্ছিল, তাই না? আপনি গগনের কথা শুনেছেন? অনিকেত ওকে বলেছিল যে ও মীরার জায়গায় আমাকে ফিল্মের হিরোইন করবে। আরও এই কথা 100% মীরাকেও বলে থাকবে। আর এই রাগেই মীরা হয়তো ওর প্রাণ নিয়ে থাকবে। কিন্তু মীরা ওই প্যানিক রুমে ঢুকলো কি করে? এটা আমি জানি না, কিন্তু ওই রাতে যখন আমি ওখান থেকে বেরোই আমি দেখলাম মীরার গাড়ি ওখানে পার্ক করা। এখন আপনি বলুন অনিকেতকে কে মেরেছে, আমি না ওই মীরা যার চুলও ওই ঘর থেকে পাওয়া গেছে? আর এর থেকে বেশি কি প্রমাণ চান আপনি? ইওর অনার, ক্ষমা চেয়ে নিচ্ছি আমি মাঝে কথা বলার জন্য, কিন্তু আমার এরকমটা মনে হয় যে এইমাত্র ঝর্ণা দেবীর বক্তব্যে যেই কথাটা সামনে উঠে আসে তা হলো মীরা এই মোকদ্দমার গুরুত্বপূর্ণ অংশ। তো ওনাকে এখানে না ডেকে ওনার কথা না শোনা পর্যন্ত আমার মনে হয় যে এই কেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া অনুচিত হবে ইওর অনার। এই আদালত মিস মীরার বক্তব্য নথিবদ্ধ করা পর্যন্ত মুলতবি করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। পাঠক সাহেব, ওকে, এখনো বলছি, আপনি যতই এদিক ওদিক ঘোরান না, ঘুরে ফিরে আপনার আঙুল উঠবে সেই অঙ্কুশের দিকেই। আই এম টেলিং ইউ। সেই জন্যই বলছি প্লিড গিলটি, সাজা কম হয়ে যাবে। কি বলছেন? না, যেটা বলার ছিল সেটা তো প্রথম শুনানির আগেই আমি বলে দিয়েছিলাম না আপনাকে, যে আপনাকে আমি অঙ্কুশকে না তো জেলে নিয়ে যেতে দেবো না তো হাসপাতালে, কেননা আমি ওকে এখান থেকে বাড়িতে নিয়ে যাব। সো বিট। সাহেব, বাইরে মিডিয়ার লোক জড়ো হয়েছে। মিস্টার রাঠোর, আপনার সাহস কি করে হলো একজন নামকরা অ্যাক্ট্রেসকে খুনের অভিযোগ দেওয়ার? ওই ঝর্ণা দেবী বলছিলেন যে What? ওই ঝর্ণা কি বলে দিল যে আমি খারাপ, আমি মার্ডারার, আর আপনারা সবাই ওর কথা মেনেও নিলেন? আরে হিংসা করে ও আমাকে আর আমার সাফল্যকে। আর হ্যাঁ, সাহস হলে না ওকে গিয়ে বলুন আমার ফিল্মে কম্পিট করতে। এই সমস্ত চাল চেলে না কিচ্ছু হবে না। ঝর্ণা দেবী বলছিলেন যে আপনি নাকি একটা অ্যাফেয়ার। Affair? কিসের অ্যাফেয়ার? দেখুন, এটা আমার পার্সোনাল লাইফ, ওকে? আর এটার সাথে কার কিসের সম্পর্ক? আর এমনিতেও ঝর্ণাই আমার আর অনিকেতের মধ্যে দূরত্ব তৈরি করে। আই এম শিওর ওই হয়তো মেরেছে অনিকেতকে। মীরা দেবী, আপনি কথাটা শান্তভাবে। আরে কিভাবে শান্ত হয়ে কথা বলবো আমি? সকাল থেকে আমার জীবন অতিষ্ঠ করে তুলেছে মীরা অনিকেতের মার্ডার চার্জেস লাগিয়ে। ইনফ্যাক্ট যেদিন মার্ডার হয়েছিল সেদিন তো আমি শহরে ছিলামই না। কিন্তু আপনার চুলটা প্যানিক রুমে পাওয়া তো গেছে। তাই বলে তো এই নয় যে আমার চুল যদি ওখানে পাওয়া যায় তো ওই দিনই পড়েছিল, তার আগেও তো পড়ে থাকতে পারে না? ইনফ্যাক্ট মার্ডার হওয়ার এক সপ্তাহ আগে অনিকেত আমাকে ওই রুমে নিয়ে গেছিল ওই রুমটা দেখাতে। হতে পারে আমার চুলটা সেদিন পড়েছিল। মীরা দেবী, আপনি এই কথাটা তো আদালতে গিয়ে। আদালতে কেন? আমি আমার বয়ান এখানেই দেবো এক্ষুনি। আপনার কি মনে হয় অনিকেতকে মার্ডার আমি করেছি? ইম্পসিবল। দাঁড়ান, এই দেখুন, যেই রাতে ও খুন হয় সেই রাতে আমি মহাবালেশ্বরে শুট করছিলাম আমার ফিল্মে। পুরো ইউনিট ছিল ওখানে, আর এই সিডিতে ওটা ফুটেজও আছে, চেক করে নিন। হ্যাঁ, করে নেব। আর হ্যাঁ, আই ওয়ান্ট আ ক্লিন সার্টিফিকেট উইথ অ্যান অ্যাপোলজি লেটার। আদারওয়াইজ আমি এই কেসটাকে হোম মিনিস্টার অবধি পৌঁছাবো। ডোন্ট ইউ নো হু অ্যাম আই? আই এম আ সুপারস্টার। ড্যাম ইট। মহিলা তো নয়, মহা সমস্যা। হ্যাঁ, কটা হিট পিকচার করেছে রে? সাহেব, একটা। আর যদি 10টা করে তাহলে এই সিনটা পার্লামেন্টে হবে নাকি? ঠান্ডা নিয়ে আসো। হ্যাঁ সাহেব। আরে এতে হয়রান হবার মতো কি ব্যাপার আছে? আমি তো প্রথম থেকেই জানতাম
মীরা নির্দোষ। তাহলে ঝর্ণা? হুম, এই যে বসে আছে না আমাদের সামনে, এই হলো ওর দাদার আসল খুনি। এর সঙ্গে তো জোর জবরদস্তিও করা যাবে না, তাই না? রাঠোর, আরে যেখানে ভালোবেসে কাজ হয় সেখানে মারের দরকার কি? অঙ্কুশ, এটা কার ফেভারিট ললিপপ? অঙ্কুশের না? ললিপপ অঙ্কুশের পছন্দের, কিন্তু তুমি পাবে না। প্রথমে অঙ্কুশকে আমার একটা প্রশ্নের জবাব দিতে হবে। দেবে অঙ্কুশ? হ্যাঁ, তারপর ললিপপ পাবে। হ্যাঁ, দেবে? হ্যাঁ, ভেরি নাইস। এটা বলো, তোমার দাদা অনিকেতকে কে মেরেছে? বলো অঙ্কুশ, তুমি। না, এখন নয়, আগে কথার উত্তর দাও, আমার প্রশ্নের উত্তর দাও। আচ্ছা দেখো, আমি রাঠোর আঙ্কেলকে জিজ্ঞেস করছি। রাঠোর আঙ্কেল, আপনি এটা বলুন যে আপনি কি জানেন ও দাদাকে কে মেরেছে? আমি জানি না। হ্যাঁ, না তবে উনিও পাবেন না। এটা তো আমি অঙ্কুশের জন্য রেখেছি না? কিন্তু অঙ্কুশ, এই দেখো, আমি এটাকে এবারে বার করব। এই ললিপপ। না, আগে বলো তোমার দাদাকে কে মেরেছে? তোমার দাদাকে কে মেরেছে বলো। নয়না দিদি। ঘর শত্রু বিভীষণ। কি রিজু সাহেব? আমাকে এখানে কেন আনা হয়েছে? স্যার, আমি কিচ্ছু করিনি। স্যার, আমার কথা শুনুন স্যার, আমি কিচ্ছু করিনি। ভারতবর্ষে 99% ক্রিমিনাল এটাই বলে যে আমি কিছু করিনি। আমি আর ক্রিমিনাল? আপনার স্টুডেন্ট অঙ্কুশের কথা অনুযায়ী অনিকেত মেহরার খুনটা আপনিই করেছেন। ইনভেস্টিগেশন করছি, প্লিজ কোঅপারেট। নিয়ে যাবেন আগে। স্যার, কিন্তু আমার কথা শুনুন। অদ্ভুত সমস্যা। মানে বস, অনিকেত মেহরাকে সুনয়নাই টপকেছে? বাহ, বলো, কেউ ভাবতে পারে? আর ওই মালটা আমাকে বলছিল আমাকে দেখে নাকি চোর মনে হয় তার। ছি, খুনি কোথাকার, বিশ্বাস হয় না বস। বিশ্বাস এই কারণে হচ্ছে না তোর, কেননা এই হত্যাটা সুনয়না করেনি। হত্যাটা করে সুনয়নার কি লাভ হতো? হত্যাটা করার কোন রকম উদ্দেশ্য ছিলই না ওর কাছে। আর যদি হত্যা করে থাকতো তাহলে অঙ্কুশকে বাঁচাতে কেন আসতো? মানে বস, তার মানে আপনি এটা বলতে চাইছেন যে খুনি অন্য কেউ, কোনো অন্য লোক যে খুনটা করেছে? কে বস? কে? এটা তো এখন প্রশ্ন আমার বন্ধু। এখন এই মীরা, যার উপর আমাদের সন্দেহ ছিল, সে বলছে যে ঝর্ণা ওকে ফাঁসিয়েছে। আর ঝর্ণা বলছে যে ও ওখানে যায়নি, রাইট? হ্যাঁ বলেছিল, আমাকেও বলেছিল, ও তো ঘরের ভিতরে ঢোকেইনি। হ্যাঁ, আর ম্যানেজার গগন বলছে যে যে ও কিচ্ছু জানে না, ওর কোনো রকম সম্পর্ক নেই কেসটার সঙ্গে, যেখানে শুটারকেও এই কেসটা থেকে বাইরে রাখতে চাইছে। এখন তৃতীয় কে হতে পারে যার নিশানা ওই সুরক্ষা কক্ষের দিকে ছিল? এটা আমাদের কিন্তু খুঁজতে হবে। বস, আমার এটা মনে হচ্ছে যে অন্য কোনো তৃতীয় ব্যক্তিই নেই। হ্যাঁ, জানি না, খোঁজ তো নিতে হবে। বস, আমার না গলা শুকিয়ে যাচ্ছে, আমার না তো টেনশন হচ্ছে, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। আমি জল খাবো বস, খুব তেষ্টা পাচ্ছে। যাও ফ্রিজ থেকে বার করে নে। তাছাড়াও ঠান্ডা হবে না, কারণ দুদিন ধরে ফ্রিজ খারাপ আছে। নাও, আপনারও। বস, আমার কি মনে হচ্ছে আজকাল না ওই ফ্রিজ খারাপ হওয়ার সিজন চলছে। কেন, তোর ফ্রিজ খারাপ নাকি? আমারটা নয় বস, আরে আমারটা যখনই খারাপ হয় সঙ্গে সঙ্গে সারিনি। এত গরমে না বস, ঠান্ডা জল খেতে আমার দারুণ লাগে। কিন্তু আমি যে প্যানিক রুমে গিয়েছিলাম না, ওখানে ফ্রিজ খারাপ ছিল বস। আর এত গন্ধ বেরোচ্ছিল, এত বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছিল ওখান থেকে যে কোনো জিনিস পড়ছিল বোধহয়। আচ্ছা, এ তো চিন্তার বিষয় রে ভাই। এত দামি একটা সুরক্ষা কক্ষ বানিয়েছে, এত ছোট সাধারণ একটা ফ্রিজ ওখানে রেখেছে, আবার সেটাও খারাপ। ঠিক কেন করালো না? আমার মনে হয় যে আমাদের ওই ফ্রিজটার খবরাখবর আমাদের নিতে হবে। মনে হচ্ছে এর সূত্রটা ওই ফ্রিজ থেকেই পাওয়া যাবে। বোতলগুলো গরম, ফ্রিজটা তো বন্ধ আছে। কম্প্রেসার খারাপ হয়ে গেছে হয়তো। দেখ একটু পিছন থেকে।
বস আমার কি মনে হচ্ছে যে এই ফ্রিজটা পুরো ফিক্সড, কিন্তু কেউ ফ্রিজটাকে এভাবে ফিক্স কেন করবে? দাঁড়া 1 মিনিট দাঁড়া। তার মানে এই প্যানিক রুমে ঢোকার আরও একটা রাস্তা। রাইট বস, সুরঙ্গের মতো। এটা কিরকম সিস্টেম? ওকে জিজ্ঞেস করলে না কেউ বলবেও না যে ওই করেছে। এখন তো এটা স্পষ্ট যে হত্যাকারী ওই রাতে এখান দিয়ে এসেছিল আর এখান দিয়ে বাইরে যায়। সেই কারণেই তো মুখ্য দরজার লক করছে, ভেতরে বাইরে যাওয়ার কোনো রেকর্ড নেই। কিন্তু কিভাবে প্রমাণ করবেন যে এর পিছনে কে রয়েছে? একটা উপায় আছে রাথোর, আর সেটার জন্য তোকে আমার জন্য একটা কাজ করতে হবে। কি হয়েছে? আমাদের কেন ডাকা হয়েছে এখানে? কেন রেখেছেন আমাদের এখানে? এই পৃথিবীতে মানবতার পতন আর মনুষ্যত্ব পলায়ন করেছে। আমার কোনো শখ নেই আপনাদের এখানে ডেকে আপনাদের সঙ্গে দেখা করার। ওর থেকে অর্ডার এসেছে আপনাদের সবার ফিঙ্গারপ্রিন্টস আর স্টেটমেন্ট আরও একবার নিতে হবে। প্লিজ কোঅপারেট। আর কোনো চালাকি করবেন না, বিশেষ করে তুমি তিওয়ারি। সবার ফিঙ্গারপ্রিন্টস আর স্টেটমেন্ট নিয়ে নাও। ইয়ে স্যার। ঝর্ণা ম্যাম, সবার আগে আপনি আসুন। আমি আপনার সবচেয়ে বড় ফ্যান। আপনি কি বলবেন যে এসব কেন হচ্ছে? ম্যাডাম, আমি তো আপনাকে মিথ্যে বলতে পারবো না, আপনার জন্য জীবন দিতে পারি। ব্যাপারটা হলো কি, পুলিশ অঙ্কিত মেহরার সুরক্ষা ঘর থেকে কিছু পেয়েছে। কি পাওয়া গেছে সেটা জানা যায়নি, কিন্তু কাল সকালে ফরেন্সিক টিম পরীক্ষা করতে ওখানে যাবে। এখন ওটা উনিরই না অন্য কারোর সেটা জানা যায়নি। ব্যাপারটা হলো কি, পুলিশ অঙ্কিত মেহরার সুরক্ষা ঘর থেকে কিছু পেয়েছে। কি পাওয়া গেছে সেটা জানা যায়নি, কিন্তু কাল সকালে ফরেন্সিক টিম পরীক্ষা করতে ওখানে যাবে। এখন ওটা উনিরই না অন্য কারোর সেটা জানা যায়নি। আমার তো মনে হচ্ছে পাঠক সাহেব আপনি এমনি টাইম ওয়েস্ট করছেন, কেউ আসবে না। ধৈর্য ধরুন রাথোর বাবু, আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে হত্যাকারী এখান দিয়ে আসবে। সত্যি বস, আমি না আজ আপনার ফ্যান হয়ে গেছি, সলিড ফ্যান। মানে কামাল বস, যে প্রমাণ নেই সেটাই। বস আপনার কি মনে হয় কি হতে পারে? আওয়াজ পাওয়া যাচ্ছে। আরে আসুন আসুন কালরা বাবু, আসুন। আপনারই অপেক্ষা করছিলাম। কি বলবেন রাথোর বাবু? লকআপে কি কথা বলি ওনার সঙ্গে? স্যার, যেদিন আমি ওই প্যানিক রুম বানিয়েছিলাম ওই দিন অনিকেত স্যারকে না বলে আমি একটা নকল ফ্রিজের থ্রু আর একটা সিক্রেট ডোরও বানাই। অর্থাৎ অনিকেতকে হত্যা করার পরিকল্পনাটা আপনি অনেক আগেই বানিয়েছিলেন, আর ওই রাতে, হত্যার দিন রাতে কাঁচ ভেঙে ওই যে অ্যালার্ম বেজেছিল, এটা কি আপনি বাজিয়েছিলেন? হ্যাঁ স্যার, যাতে অনিকেত স্যার ভয় পেয়ে নিজের ভাই অঙ্কুশকে নিয়ে ওই প্যানিক রুমে গিয়ে লুকিয়ে পড়ে। আর তারপর একটা মহিলা সেজে আমি ওই সিক্রেট ডোর দিয়ে প্যানিক রুমে প্রবেশ করি।
স্যারের মার্ডার ওই সুরক্ষা কক্ষে আমি করেছিলাম স্যার, ওনার সম্পত্তির জন্য। হ্যাঁ, এখন আপনাকেও একটা সুরক্ষা কক্ষে রাখা হবে পুরো 14 বছরের জন্য। দ্য ডিফেন্স রেস্ট ইউ। সমস্ত সাক্ষ্য এবং যাবতীয় প্রমাণাদি বিচার করে এই আদালত গগন কালরাকে অঙ্কিত মেহরার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে অবিলম্বে গ্রেফতার করবার হুকুম দিচ্ছে, আর অঙ্কুশ মেহরাকে নির্দোষ গণ্য করে সসম্মানে মুক্তি দিচ্ছে। কেস ইজ ক্লোজ। লখনৌবাসীকে আমার হয়ে আদাব জানিয়ে দেবেন? না না, আমি বলে দিচ্ছি, আদাব। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.